এই সালোয়ার স্যুটটা ষষ্ঠীতে বাবার বাড়ির থেকে দিয়েছিল, তো তাই আজ এটা পরেই রেডি হব। ইয়াররিং দোকানে দুটো পরে নিয়েছি, কোনটা পরে বেশি ভালো লাগছে বুঝতে পারছি না। এটা একটু হালকা লাগছে তাই ভাবছি এটাই পরবো। নাও চলো, হয়ে গেলাম রেডি, এবারে বেরোবো। তো দেখো, নিয়ে নিয়েছিলাম জলের বোতল আর পার্স, ফোন, যা দরকার হয় সেগুলো সমস্তটাই নিয়ে নিয়েছিলাম। সানগ্লাসও নিয়েছিলাম। আর তারপরে বেরিয়ে আমরা সোজা গেছিলাম সোনামায়ের সঙ্গে দেখা করতে। এই সোনামা, এই দিকে দেখো, হি আমার মাটা কই রে? হ্যাঁ, আমার মাটা কই? এইটা আমার মা। বিকেল বেলা বোন সোনামাকে নিয়ে বাড়ির সামনে বসেছিল, আর এই দেখো আমার বোন মানে সোনামার মা। হ্যালো গাইস, হ্যালো গাইস। আরে বাবা, লজ্জা পেয়ে গেছে আমার মাটা। টাটা, বাই বাই। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। আজকে এখন বাজে বেলা 4টে। তো এই বেলা 4টের সময় আমরা ঝড় বৃষ্টি মেঘলা ওয়েদারকে মাথায় নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা বলতে আমি আর আমার কর্তামশাই এই গাড়ি চালাচ্ছেন। তো আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে, আর যাব আজকে একটা ঐতিহাসিক জায়গা যেটা কিনা নীলকুঠি। তো আমরা সেখানেই যাব, আর তোমাদের সাথে শেয়ার করবো পুরো নীলকুঠিটা কীরকম কি দেখতে। আমি তো খুব এক্সাইটেড। তো চলো, তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমিও দেখবো। তো এখনের জন্য এটুকুই, টাটা। প্রথমেই পুষ্পাকে ফুল ট্যাঙ্ক করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম লং ড্রাইভে, মানে মঙ্গলগঞ্জের উদ্দেশ্যে। তোমরা হয়তো অনেকেই জানো না, পুষ্পা হলো আমার স্কুটির নাম, আর আমি এখন ড্রাইভ করছি আর কর্তামশাই পেছনে বসে ভিডিওটা করে দিল। তো চলো, বলতে বলতে মঙ্গলগঞ্জ চলে এসেছি। আর এই দেখো সেই বিখ্যাত ঐতিহাসিক নীলকুঠি, যেটা কিনা অনেক ভৌতিক রোমাঞ্চকর রহস্যের সাক্ষী। প্রথমেই নীলকুঠির আশপাশটা একটুখানি ভালো করে তোমাদের দেখিয়ে নিচ্ছি। দেখো, এখানে আশপাশটা পুরো জঙ্গল ঘেরা এলাকা, আর নীলকুঠির সামনেই যেটা হচ্ছিল, এখানে চলছিল শুটিং। আর আমিও নীলকুঠির দিকে এক পা করে এগোচ্ছি। নীলকুঠির সামনে যেতেই গাটা কিন্তু একটু ছমছম করে উঠেছিল, তার কারণ একদম পুরো বাড়ি, যে সমস্ত বাড়িঘরগুলো আমরা সিনেমায় দেখে থাকি। তারপরেও মনে সাহস নিয়ে এগোচ্ছিলাম। গাইস, নীলকুঠিতে চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ সামনেই আছে আমাদের সেই বিখ্যাত নীলকুঠি। তো চলো এবারে ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখি কি কি আছে ঐতিহাসিক নিদর্শন, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ করো, আমি ভেতরে যাচ্ছি। এবারে ভয়ও লাগছে, পুরো একদম পুরো বাড়ি, তো অ্যাডভেঞ্চারাসও লাগছে। তো এবার দেখা যাক কি হয় আর কি আছে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ সামনে শুটিং হচ্ছে, সেটাও তোমাদের দেখালাম। নীলকুঠি এ বিষয়ে আমার তেমন বিশেষ কিছুই বলার নেই, তবুও বলবো ইতিহাসের পাতায় এই নীল চাষ সম্পর্কে তো আমরা সকলেই পড়েছি। 1777 সালে বাংলায় প্রথম নীল চাষ শুরু হয়। নীলকর সাহেবরা কৃষকদের উৎকৃষ্ট জমিতে নীল চাষ করতে বাধ্য করত, অন্য কোনো চাষ করতেও দিত না। নীল চাষ না করতে চাইলে কৃষকদের উপর হতো অকথ্য অত্যাচার। এছাড়াও এই রকম নীলকুঠিতে এনে বন্দি করে রাখা হতো। তো আছে এক কৃষক একটি কাস্তে লুকিয়ে এনে এখানে যে নীলকর সাহেব থাকতেন তার গলা কেটে তাকে হত্যা করেছিল। তারপর থেকেই এই জায়গাটির নাম কাটা সাহেবের কুঠি নামেও পরিচিত। এছাড়াও পশ্চিমবঙ্গের বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু এই রকমের নীলকুঠি দেখতে পাওয়া যায়। তার মধ্যে কিন্তু এটিও একটি অন্যতম নীলকুঠি, এবং অনেক ভৌতিক গল্পে এই জায়গাটি ভরে রয়েছে। অনেকেই বলেন সেই কৃষক এবং নীলকর সাহেবের আত্মা কিন্তু এখানে ঘুরে বেড়ায়। আমারও কিন্তু একটু গা ছমছমে ভাব এসেছিল, বাট সেরকম কিছু মনে হয়নি। তবে সন্ধ্যের পরে এই এলাকাটা একদমই জনমানব শূন্য হয়ে যায় বলেই এটা আমার ধারণা। তার কারণ আসার পথে কিন্তু আশপাশটা একদম শুনশান ফাঁকা দেখলাম। 2-1 কিলোমিটারের মধ্যে কিন্তু সেরকম বাড়িঘর আমার চোখে পড়লো না, চারিদিকটাই জঙ্গলে ঘেরা, জঙ্গলাবৃত্ত এলাকা। এই দেখো, সঙ্গে একজন ভূতকে নিয়ে চলে এসেছি আমি ভুতুরে হাবিলিতে।
চলো বন্ধুরা, এই নীলকুঠির বিষয়ে অনেক কিছু বলে ফেললাম, যদিও তোমরা সকলেই অবগত এই নীলকুঠির বিষয়, তবুও না বলে পারলাম না। একটা ঐতিহাসিক জায়গায় গেছি আর একটুখানি সেই বিষয়ে বলবো না, এটা তো হতেই পারে না। কিছুক্ষণের জন্য হলেও সেই ছোটবেলার 7-8-এর ক্লাসের কথা মনে পড়ে গেল, যখনকার বইয়ের পৃষ্ঠায় এই সব নীলকুঠি নিয়ে বা নীল চাষ সম্পর্কে ছাপা হতো। যাই হোক, সেই সব কথা সব সরিয়ে দিয়ে এবার চলো এইখানকার বাস্তবিক রূপটা আমি তোমাদের একটুখানি বর্ণনা করি। চারিদিকটা দেখতেই পাচ্ছ, একদমই শুনশান, মানে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। এই রকম নিস্তব্ধ এলাকা, এটা প্রচণ্ড পরিমাণে একটা ভৌতিক ফিলিংস আসছিল। তারপরেও প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখতে কিন্তু আমরা বাদ দেইনি। হাজবেন্ডের হাত ধরে উঠে গেলাম, সিঁড়ি তো বোঝাই যাচ্ছে না, তারপরেও যেটুকু যা চিহ্ন রয়েছে তার উপরেই পা দিয়ে উঠে গেলাম ওপর তলায়। দেওয়ালগুলোর দিকে দেখছিলাম, প্রত্যেকটা দেওয়ালে শ্যাওলা জমে বিভীষিকাময় অবস্থা। দোতলায় উঠতেই দেখো ছাদের অবস্থা একদম ভেঙে চুরে, সে চারিদিক একদম ধ্বংসাবশেষ যাকে বলে। দেখো ছাদের পুরো রডগুলো বেরিয়ে গেছে, আর চারিদিকটা দেখো ভাঙাচোরা গর্তে পরিণত হয়েছে রীতিমতো। ওপর তলায় উঠে দেখছি কিছুই আর জীবিত নেই, মানে পুরোটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেখতে পাচ্ছ ওপর থেকে নিচের মেঝেটাও দেখা যাচ্ছে, আর বাইরেটা দেখো পুরোটাই একদম জঙ্গল ঘেরা। গাইস দেখেছো কিরকম হন্টেড জায়গাটা? একদম দেওয়ালটা দেখো, একদম মানে সেই ঐতিহাসিক আমলের, মানে পুরো সব জায়গাগুলো। আর এতটাই ভুতুড়ে, এতটাই ভয়ঙ্কর। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার নিচে দেখবে কত বড় একটা কুয়ো। আমি কোথায় দাঁড়িয়ে আছি একদম এই দেখো, এখান দিয়ে এই দেখো কত বড় গর্ত, একটা পুরো কুয়ো, ভেঙে চুরে কোনো কিছুই আর নেই। দেখো একদম ভাঙা চোরা সেই ঐতিহাসিক আমলের বাড়ি। তো এটাই হচ্ছে বিখ্যাত নীলকুঠি। দেখেছো বন্ধুরা, চারিদিকটাই একদম গাছগাছালিতে ভর্তি হয়ে গেছে। আর আমি যখন ভিডিওতে কথা বলছিলাম তখন চারিদিকের শব্দটা শুনলে তোমরা ভালো করে বুঝতে পারবে যে কিরকম ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। তোমরা তো দেখে নিলে নীলকুঠিটা ঠিক কিরকম। আমার আসার মানে খুবই ইচ্ছে ছিল, বেশ কিছুদিন ধরে খুব এক্সাইটেড ছিলাম যে আসবো আসবো নীলকুঠি দেখবো, মানে একটা ঐতিহাসিক জায়গা যাকে বলে। তো সেটা দেখে নিলাম, তোমাদেরও দেখিয়ে দিলাম। তো এখান থেকে এখন বেরোবো, বাইরে গিয়ে দেখি আর কি কি আছে, যদি কোনো কিছু দেখানোর থাকে অবশ্যই তোমাদের দেখাবো। তো চলো এখান থেকে বেরোই। বেশ কিছু ফটোশ্যুট করেছি, অবশ্যই সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এবার এখান থেকে বেরোনো যাক। দেখছো তোমরা কি অবস্থা জায়গার, কোথা থেকে কোথায় উঠেছি আমরা, দুর্গম পাহাড়ে। দেখো গুহার মতন জায়গা, গুহা থেকে নামছি। পারবো এতটা নিচে নামতে? আউ তোমাদের জন্য বন্ধুরা একটা কথাই বলার, আর কিছু না হোক এই নীলকুঠিটা তোমরা একবার দেখে যেও, মানে এখানটা থেকে একবার ঘুরে যেও, সত্যি একটা ঐতিহাসিক ফিলিংস আসে। আর এখানে একটু টাইম স্পেন্ড করার জন্য এটা নিয়ে নিলাম। ওখানে আছে ইছামতি নদী, তো চলো একটুখানি কাছাকাছি যাই। একটা গ্রাম্য পরিবেশে বিকেলের দিকে নিরিবিলি সময় কাটানোর জন্য এই জায়গাটা কিন্তু বেস্ট। বন্ধুদেরকে নিয়ে আসো ঘুরতে, একদম ফুল সময় কেটে যাবে, কোথা থেকে বুঝতেও পারবে না। এখানে নদী আছে, নদীতে নৌকো আছে, চাইলে তোমরা নৌকো চড়তে পারো, আর এপার থেকে ওপারেও যেতে পারো নৌকো চড়ে, ইভেন নদীতেও ঘুরতে পারো। আমি এখানে তোমাদের এটাই বলছিলাম যে তোমরা বন্ধুদের নিয়ে এসে নদীতে নৌকো চড়ে ঘুরেও বেড়াতে পারো। আমার ভয়েসটা এতটাই আস্তে এসছে কি আর বলবো। আরো দেখাবো তোমাদের কি কি আছে। আমরাও ভেবেছিলাম যে নদীতে নৌকো চড়ে ঘুরবো, কিন্তু আমরা ঘুরিনি এই কারণেই যে পুরো নদীটাই কচুরিপানায় ভর্তি ছিল, কিছু কিছু জায়গা ফাঁকা ছিল, তো আমাদের ইচ্ছে হয়নি আর ঘুরিনি। আর ওই যে ওই পারে দেখতে পাচ্ছ, ওই পারে কিন্তু বিভূতিভূষণ অভয়ারণ্য, যেখানে কিন্তু প্রচণ্ড বিশাল বড় একটা অভয়ারণ্য, হরিণ, কাকাতুয়া পাখি, ময়ূর, অনেক কিছুই দেখতে পাবে ওখানে গেলে। আমি একবার গেছিলাম, সে বেশ মানে বহু বছর আগে, তো এই দিন আর যাইনি। আর তোমরা গেলে বুঝতেই পারছো যে
মানে কোথা থেকে টাইম চলে যাবে তোমরা নিজেও বুঝতে পারবে না। এই পার ওই পার সবটাই ঘুরে নিয়ে আসতে পারবে, মানে ঘুরে আসতে পারবে, একটা দিনেই পুরোটা কভার করে ফেলবে। তো চলো, এই জায়গার বিষয়ে আর বিশেষ কিছু বলার নেই, তো তোমরা অবশ্যই একদিন সময় করে আসবে। আর এখান থেকে এখন বেরোচ্ছি, এখন বাজে প্রায় 5:30, অন্ধকার অন্ধকার হয়ে এসছে। তবে কিন্তু আমাদের ঘোরা এখনো শেষ হয়নি। এখান থেকে বেরিয়ে আরেকটা জায়গায় যাব, কর্তামশাই নিয়ে যাবে। তো এখনও আমাকে জানায়নি যে কোথায় নিয়ে যাবে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের জন্য এটুকুই গাইস। নীলকুঠি দেখে তো বেরিয়ে গেছি, এবার জানি না কোথায় যাব, কর্তামশাই যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। তো তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম, আর অবশ্যই তোমরা জানাবে যে কেমন লাগলো নীলকুঠিটা দেখতে। নেক্সট কোথায় যাচ্ছি সেটা পরের ব্লগে অবশ্যই শেয়ার করব। আজকের জন্য এটুকুই, সকলকে টাটা।